আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলবো এই অবৈধ সরকারের টনক নড়েছে, আপোষের হাত বাড়িয়েছে এবং জাতিসংঘে বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। এই বিষয়ে শুরু করব একই দুঃখজনক ঘটনা। আজও 7টি শিশু আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। এই যে প্রতিদিন ওরা বলে 7জন, এটা ধরে নিতে হবে 70-80 জন। একটা জিনিস দেখবেন, যত কয়েকদিনে নতুন একটা প্যাটার্ন শুরু করেছে, সেটা হচ্ছে প্যাটার্ন সামনে আসছে। আমি আপনাদেরকে আগেও বলেছি যে সরকারের থেকে যা বলে দেয়, যেই ড্রাফট করে দেয়, ওইটাই পত্রপত্রিকা এবং টেলিভিশন সব জায়গায় ঠিক ওইটাই বলতে হবে। একটা শব্দ এদিক ওদিক করা যাবে না। কত বড় সেন্সরশিপ এখন মিডিয়ার উপরে চলছে। মিডিয়াকে গান পয়েন্টে রেখে তারা এখন কাজ করতেছে। সো এই গত কয়েকদিন, 2 দিন দেখবেন, 3 দিন দেখবেন যে 2 দিন মৃতের সংখ্যা, শিশু মৃতের সংখ্যা, হামে মৃতের সংখ্যা 600-র কাছাকাছি। আজকে কত সেটা দিচ্ছে না, এটা ভিতরে থাকতেছে। অধিকাংশ মানুষ হেডলাইনের পরে এখন আর ভিতরে যেতে চায় না। খুব কম লোক ভিতরে যেয়ে ডিটেলসে যায়। আজকেও একই, হামে মৃতের সংখ্যা 600 ছাড়ালো, কিন্তু এখানে কতজন সেই সংখ্যাটা দেওয়া হয়নি। এইভাবে তারা সব সময় একটা ক্যামোফ্লেজ তৈরি করে, মানে কিভাবে সত্যকে ঢাকা দেবে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবে এবং সুযোগ নেওয়া। যতগুলো লোক ভিতরে দেখলো না কতজন, সেটা তো আর দেখলো না, ওই তারা তো, এবং বেশিরভাগ লোকই ভিতরে দেখলো না। এইরকম মানুষের, শিশুদের মৃত্যু নিয়ে তালবাহানা করতেছে, যাদের উদাসীনতার জন্যে, যাদের অযোগ্যতার জন্যে, অদক্ষতার জন্যে, নিষ্ক্রিয়তার জন্যে এবং নিষ্পৃহতার জন্যে আমাদের হাজার হাজার শিশু চলে যাচ্ছে। এই যে কত লক্ষ, প্রায় 8-10 লাখ তো হবেই আক্রান্ত হয়েছে। এই প্রতিটা শিশু যারা বেঁচে গেছে, তাদের কিন্তু ইন দি লং রান করোনার মতো একটা ড্যামেজ ইমিউন সিস্টেমে হয়ে গেল। যাই হোক, আল্লাহ মাফ করুক, তাদের বাঁচিয়ে রাখুক, আর যেন মৃত্যু না হয়, এবং আক্রান্ত যারা, তারা যেন ভবিষ্যতে এর প্রতিক্রিয়ায়, এর ক্রিয়ায় শারীরিক বড় ধরনের কোনো অসুস্থতার মধ্যে না আসে, এটাই আমাদের প্রার্থনা। আপনারা জানেন যে জাতিসংঘের সভাপতি, এটা প্রতি বছরই হয়। এটা একটা রোটেশন মেনটেন করে সারা পৃথিবীতে, অঞ্চল ভিত্তিক ভাগ করা আছে। কোন কোন অঞ্চল কোন কোন বছর, এর আগামী বছর কোন অঞ্চল থেকে সভাপতি নির্বাচিত হবে। ওই অঞ্চলে 20, 30, 40, 50, মানে ওই অঞ্চলের যদি কেউ হয়, কে বলে আপনার প্রার্থী থাকে, মানে প্রার্থী তো দিবেই, ওই অঞ্চল থেকেই দিতে হবে প্রার্থী। তো এই বছর এটা নির্ধারিত হয় আরো 4 বছর আগের থেকে, ওই বছর কোন বছরে কোন দেশ প্রার্থী দিতে পারবে। সেই হিসাবে আরো 3 বছর আগে আমাদের
ডক্টর মোমেন সাহেব যখন পররাষ্ট্রমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২৬ সালে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। কোনো ব্যক্তি না, কিন্তু এটা এই আজকে খলিল বাটপার খলিল হয়েছে বা কোন হয়েছে, কোনো ব্যক্তি বিষয় না, এখানে দেশ, কোন দেশ কন্টেস্ট করবে বিষয়টা ওখানে। সো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডক্টর মোমেন সাহেব এই আবেদন করে রেখেছে ২৬ সালে আমরা জাতিসংঘের সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করব। ওই ধারাবাহিকতায় এই ২৬ সালে গতকালকে নির্বাচন হয়েছে। এখন ২৬ সালে যদি তারেক ক্ষমতায় না থেকে ইনুস থাকতো বা XYZ অন্য কেউ থাকতো, এমনকি মার্শাল্লাহ সরকারও যদি থাকতো, তাইলেও বাংলাদেশ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারত। সো এখানে ইনুস, ডেভিল ইনুস বা এই কি বলে একে বলে কি এর নাম কি দিচ্ছে কে জানি না, কি খাম্বা, তো এ থাকুক, যেই থাকুক, আমরা এখন সিরিয়ালে চলে আসছি। আমরা চাইলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো, এমন না যে আমাদের করতেই হবে, আমরা চাইলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। সো সেখানে অনেক গ্রুপিং থাকে, অনেক থাকে, তো যার যার গ্রুপিংয়ে সেভাবে সবাই চায় যে এইবার আমাদের এই এলাকার থেকে হোক, সেইভাবে আঞ্চলিক ভিত্তিতে তারা সেভাবে ভোটাভুটি করে। তো আপনারা জানেন যে ভোটাভুটিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে, ৮ ভোটের ব্যবধানে জিতেছে। যাই হোক, আর যদি শেখ হাসিনা থাকতো, এটা ৮ ভোট না, বহু ভোটের ব্যবধানে জিতত, কমপক্ষে ৫০ ভোটের ব্যবধানে জিতত। যাই হোক, তারপরে বাংলাদেশ জিতেছে। আমরা বাংলাদেশ সেখানে রিপ্রেজেন্ট করেন। চোর আছে না ডাকাত আছে না মসজিদের ইমাম আছে না ঠাকুর আছে, ডাজন্ট ম্যাটার। এখন কথা হচ্ছে এটাকে এমনভাবে প্রচারণা করা হয়েছে, মানে বিশাল একটা অর্জন করে ফেলছে। এটা এমন একটা বিষয় যে মানে এটা তারেক জিয়ার বিরাট একটা বিজয়, তার কূটনৈতিক সাফল্য। আবার ওইদিকে ডেভিল ইনুস বিবৃতি দিয়েছে খুশি হয়ে, কারণ তার চেলা জাতিসংঘের সভাপতি হয়েছে, অ্যাসেম্বলির সভাপতি, মানে সবার সভাপতি। এখন বলছি আমি, এটার আরো বিস্তারিত বলছি। প্রথম কথা হলো, এটা কি খুব গুরুত্বপূর্ণ পদ? না, এটার কোনো ক্ষমতাই নেই। আসলে বেসিক্যালি এখন জাতিসংঘেরই তো একটা ঠুটো জগন্নাথ, তাই না? জাতিসংঘেরই কোনো ক্ষমতা না। ক্ষমতা হলো ৩ দেশের কাছে, আমেরিকা, রাশিয়া, চীন। আর এই ৩ দেশের মধ্যে আমেরিকা, এরা মোড়লগিরি, এরা যেটা বলবে সেটাই হবে। তো এখন কথা হলো, জাতিসংঘ তবু একটা আছে, ছোটোখাটো বিষয়ে, ছোটোখাটো ইস্যুগুলিকে তারা ডিল করতে পারে, কিন্তু বড় রোগ হলে তখন আর তারা ধারে কাছে যায় না, চুপচাপ থাকে, বিবৃতিও দিতে সাহস পায় না। তো এর আর কি আছে? এর হইলো এখন দালালি করে যারা আছে বিভিন্ন মানে অঙ্গ প্রতিষ্ঠানগুলি, যেমন UNHCR, তারপরে আপনার অন্যান্য যে সমস্ত তদন্ত হয় সেগুলিতে টাকা পয়সা নিয়ে একটা ধান্দা এইসবের মধ্যে ব্যস্ত। সব কারাপ্ট লোক, সব একই। এখানে এরা তো চাকরি করে, এরা তো এখানে চাকরিজীবী, মাস শেষে বেতন পায়। এখন আর জাতিসংঘের মূল ব্যক্তি, দি কি ম্যান ইজ সেক্রেটারি জেনারেল, এখন যিনি আছেন অ্যান্টোনিও গুতারেস। ওইটা হলো বাংলাদেশে যেমন প্রধানমন্ত্রী হলো সর্বময় ক্ষমতার অধিকারী, প্রেসিডেন্ট হইল টিউটোরিয়াল হেড। সো তার কাছে কিছুই করার নাই। যেরকম বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোটা, সরকার কাঠামোটা যেরকম, জাতিসংঘটাও ঠিক একই রকম। ওখানে গুতার ওই প্রতিষ্ঠানটার জেনারেল সেক্রেটারি হলো সর্বা, তার সব কিছুই সে জাতিসংঘ বহন করে। কিন্তু সভাপতি, উনি শুধু সভাপতিত্ব করবে, যখন জাতিসংঘের সাধারণ অধিবেশন হবে তখন সভাপতিত্ব করবে, আর একটা কি বলে এটাকে, হাতুড়ি থাকবে, অর্ডার
অথবা এখন অমুকে বক্তৃতা দিবে, আচ্ছা এখন অমুকে দিবে, এরপরে অমুকে দিবে, এইসব অধিবেশন পরিচালনা করা। আর ওখানে একটা অফিস থাকবে, কিছু স্টাফ থাকবে, প্রয়োজনীয় যা স্টাফ আছে স্টাফ থাকবে। আর বিভিন্ন দেশে গেলে প্রোটোকল পাবে, এছাড়া আর তেমন কিছু করার নাই, শেষ। কিন্তু সেক্রেটারি জেনারেলের অনেক কিছু করার আছে, তাকে ম্যান্ডেট দেওয়া আছে, সভাপতিকে কোনো ম্যান্ডেট নেই, ওই যে যা বললাম তাই। এমনকি এই যে সভাপতি, তার বেতনটাও বাংলাদেশ সরকারের দিতে হবে, তার বেতনও জাতিসংঘ দিবে না। তার যা বেতন যেটা নির্ধারণ করবে সেটা বাংলাদেশ সরকার নির্ধারণ করবে, বাংলাদেশ সরকার দিবে। এমনকি নিউ ইয়র্কে যেই বাড়িতে থাকবে সে এখন, ওই বাড়ির ভাড়াও বাংলাদেশের সরকারের দিতে হবে। তার মানে কি, বিনা বেতনে চাকরি করতে গেছে। এখন এইটা করার উদ্দেশ্য হচ্ছে, এটা না করে তারেক কিন্তু চাইলে তার আগের পররাষ্ট্রমন্ত্রী বা অন্য যে কোনো একজন ক্যান্ডিডেট সে দিতে পারত। পররাষ্ট্রমন্ত্রী যে ক্যান্ডিডেট হইতে হবে এমন কোনো কথা না, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো সরকার যাকে চাইবে বাংলাদেশ এই প্রার্থী দিল তাই হবে। কিন্তু তারেক যে কিন্তু সেটা করেনি। কেন করেনি? এইখানে হলো প্রশ্ন। পরে করেনি এই কারণে, খলিল তো হলো তারেক জিয়ার জন্য বেসিক্যালি গলার কাটা, না গিলতে পারতেছে না ফেলতে পারতেছে। বিকজ খলিল হলো তারেকের কন্ট্রোলের বাইরে, তার রিমোট হলো ওয়াশিংটনে, হোয়াইট হাউসে, স্টেট ডিপার্টমেন্টে। সো তারেক ওই খলিলকে কোনো ডিক্টেটও করতে পারে না, অনুরোধ করে এটা করেন ওইটা করেন সেটা করেন, আবার ও যেটা বলবে খলিল যেটা বলবে তাই শুনতে হবে, তাকে ধমকও দিতে পারবে না, বাতিলও করতে পারবে না, তার মতো করে। তো এখন কথা হচ্ছে, যদি এখন তো জিতে গেল বা হয়ে গেল, এখন তাকে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া, তাইলে তারেক হাফসের বাঁচা বলতে একটা কথা আছে না, যে আমি বেঁচে গেলাম, আমি মুক্ত হলাম, আল্লাহ বাঁচাইছে। দেখবেন জাতিসংঘের অধিবেশনে যদি কেউ দেখে থাকেন, ওই হুমায়ুন কবির প্রধান মানে বাংলাদেশের এখন তারেকের উপদেষ্টা ছিল, বা এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেও পাশে ছিল। খলিল কিন্তু নড়াচড়া করে না। হুমায়ুন কবির এত জোরে জোরে তালি দিতেছে, খুব অড লাগতেছিল যে এরকম একটা হাউসে এইভাবে বাংলা স্টাইলে, মানে কি বলে আমাদের জনসভাতে যেরকম তালি দেয় সেইভাবে তালি দিয়ে বসে আছে। আবার যখন সভাপতি পুনরায় খলিলের নাম ঘোষণা করলো সভাপতি হিসাবে, তখন খলিল দাঁড়ালো, দাঁড়ানোর পরে সবার সাথে এরকম স্টাইল আছে তার তো। আর হুমায়ুন কবির কি করছে, তার হাত উপরে উঠে আর নাড়াচাড়া করতেছে, মানে এটা একটা গ্রাম্য স্টাইলে, বাংলা স্টাইলে ওখানে যা মানে বিশ্ব দরবারের সে ভাবটা চলে আসছে। তো এটা বলার উদ্দেশ্য হলো হুমায়ুন কবির খুব উল্লসিত এই কারণে যে এখন হুমায়ুন কবির এই আরেক কি বলবো একে, মানে একটা থার্ড ক্লাস লোক। কেন থার্ড ক্লাস? সে বলছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বলতে কিছু নাই, এই কয়েকদিন আগে বলছে। তো এই কোনো ক্লাস আছে? এই যে এই কথা, যে কথা বলে, এই কথা বলে, সে ডিপ্লোমেসির কি বুঝে? যদি ডিপ্লোমেসি বুঝতো তাহলে কোনো কথা যদি বলতেই হইতো সত্য কথা, তাহলে কোনো কথাই বলার দরকার নাই। দ্যাট ইজ ডিপ্লোমেসি। আর এই ইউজবুক বলে বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বলতে কিছু নাই। তো সে এখন স্বপ্ন দেখতেছে খলিল সরে গেল, সে উপদেশটা এখন সরবরাহ হবে। আর খলিল যে গেছে, খলিল আরেক বাটপার। খলিল বলছে আমি একেবারে যাবো না, আমাকে ছুটি দিতে হবে, আমি লিয়েনে যাব। ওই দিকতেই রাজি, যে থাকলো না, এর মধ্যে কত কিছু হয়ে যায় তা তো কোনো ঠিক নেই, তাই না? তো এই আর কি, এই হলো অবস্থা। এটার কোনো মাথা নাই, মুন্ডু নাই, ক্ষমতা নাই, গুরুত্ব নাই। এই আমাদের এই দেশে আরেকজন এই পদে গিয়েছিল, সেও আমাদের এক বীর মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী। যদিও তিনি তখন স্বৈরাচারের মার্শাল সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন তিনি 1986 সালে সম্ভবত
উনি জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তখনও বাংলাদেশের টার্ন ছিল। ওইটাই এই জন্যই বললাম কি এখানে মার্শাল ল আছে, না গণতন্ত্র আছে, না স্বৈরাচার আছে, নাকি ফ্যাসিস্ট আছে, নাকি মানে কি বলে আরেকটা বলে না আর্টিস্ট আছে, এটা ম্যাটার করে না। এটা হলো বাংলাদেশ ওখানে সিরিয়ালে আসছে, বাংলাদেশ নির্বাচন করতে পারবে, ভোট দিলে নির্বাচিত হবে। তো উনি প্রথম ব্যক্তি না, ওই আরেক স্বৈরাচারের আমলে আরেকজন ব্যক্তিও এই পদে ছিল আর কি। তো মানুষ এগুলি জানেও না, এগুলি এটা গুরুত্বই নেই কোনো, সোজা কথা। এটার কোনো, এটা নিয়ে কথা বললাম যে এটা একটা সময় নষ্ট, বিকজ আমাকে দুই একজনে জিজ্ঞেস করতেছিল যে এটার ইম্প্যাক্টটা কি হতে পারে। এই যে এত ভোলাও করে প্রচার করতেছে, একটা মানে খুব বাজাচ্ছে এটা নিয়ে, কিছুই না। ঠিক আছে, বলবো এটা নিয়ে দুই কথা। তো যাই হোক, এই হলো জাতিসংঘের সভাপতির অবস্থান। শেষ করব একটা কথা বলে, আপনারা যারা আমাকে শুনেন তারা নিশ্চয়ই মনে থাকতে পারে, প্রতিদিন যারা শুনেন, যে আমি বলেছি যে সময় যত গড়াবে সামনের দিকে, এই তারেক নানান রকমের কৌশলে ভারতকে, আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে নানানভাবে কনভিন্স করার চেষ্টা করবে, গিভ অ্যান্ড টেক। ঠিক আছে, এটা দিচ্ছি, ওটা দেব, ওটা করব, সেটা করব। সো সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমি বিস্তারিত বলবো না, আমি শুধু এটুকু বলবো যে প্রক্রিয়া শুরু হয়েছে, নতুন একটা প্রস্তাব গিয়েছে, অবশ্যই থ্রু ইন্ডিয়া, যে আমরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিচ্ছি, জেল থেকে যারা আছে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছি, স্বাভাবিক রাজনীতি করবে, কোনো কি বলে জ্বালাও পোড়াও বা সরকার বিরোধী কোনো প্রোগ্রামে যাবে না। আর আসল কথাটা, শেখ হাসিনা যেন এখন না আসে, এই হলো প্রস্তাব। আরো আছে বলতে হলো যে আপনার আরো আগাবে। এত মাত্র শুরু হলো, মানে দরদামের ব্যাপার আছে না, নেগোসিয়েশন যাকে আমরা বলি, নেগোসিয়েশন তো মাত্র শুরু হলে এই কথা বলে, আরো অনেক কিছু বলবে, অনেক কিছু আছে। একটা কাজে ফেল করছে, এখন নতুন এই প্রজেক্ট হাতে নিচ্ছে। কি কাজে ফেল করছে? সেটা হচ্ছে ভারতকে বলছে, ভাই তোমার এইটা 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 নিয়ে তোমার কথা আছে, আমি সব করব, তাকে ঠেকায় দাও। ভারত বলে দিছে, আমার এখানে কিছু বলার নেই, উনি মুক্ত স্বাধীন, ওনার সিদ্ধান্ত উনি নেবেন। রাজনৈতিক আওয়ামী লীগ সংক্রান্ত কোনো বিষয়, শেখ হাসিনা সংক্রান্ত বিষয়, সেটা তার সাথেই যোগাযোগ করেন। তার লোক আছে ঢাকায়, তাদের সাথে যোগাযোগ করলেও তারা তার কাছে খবর পৌঁছে দিবে, বা আমাদেরকে বললেও আমরা আপনাদের মেসেজ তাকে পৌঁছে দিব। সিদ্ধান্ত নেওয়ার মালিক সে। এই হলো, ভারতকে টোপ দিছে, ভারত বলছে এটার মধ্যেই আমরা নাই, আমরা যেই প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপাল নিয়েই আছি। রাজনীতি ইনক্লুসিভ হতে হবে, দ্রুততম সময়ের মধ্যে একটা ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, বাংলাদেশের যেই জঙ্গি চাষ হচ্ছে এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে, হিন্দুদের উপরে যেই অত্যাচার নির্যাতন সেটা তদন্ত করতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। দিস আর দি লিস্ট অফ ইন্ডিয়ান ডিমান্ডস। সো ওইটা ফেল, ওইটা দেওয়া আশা নাই, ওগুলি করতে হবে। আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন যাই হোক না না হোক, না হইলেও ওইটা করতে হবে, হইলেও ওইটা করতে হবে। আর আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশনের কোনো সুযোগ নাই। কিসের নেগোসিয়েশন? কার সাথে নেগোসিয়েশন করে? এখন আসছে যে আমরা প্রত্যাহার করবো, এই করবো, সেই করবো। যাই হোক, মাত্র শুরু, আরো অনেক কিছু আছে, বলে কথা বলে না, ওরা গাছেও উঠবে। আমরা তো বলি যে বিড়াল কি সাদে গাছে ওঠে? কম যন্ত্রণায় বিড়াল গাছে ওঠে, তো ওরা গাছেও উঠবে। অন্ধকার হয়ে আসছে সব, আরো কত নানান রকমের বিষয় আছে, আস্তে আস্তে সবই বলবো। আমি বলেছি আপনাদেরকে এটাও
ঈদের পর থেকে যখন অফিস আদালত খোলা শুরু হবে, এই দেখবেন তা প্রতিদিন এই যে মুভ হচ্ছে সামনের দিকে, মুভের স্পিডটা পর্যায়ক্রমে বাড়তেই থাকবে। একদিকে আবহাওয়ার তাপ যেমন বাড়তে থাকবে, লোডশেডিং তেমন বাড়তে থাকবে, আর আওয়ামী লীগের চাপও বাড়তে থাকবে। আজকের এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।